সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফাইনাল পরীক্ষায় তোমাদের 70 নম্বরের পূর্ণমান থাকবে, লিখিত পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলোর সম্পর্কে আমরা আলোচনা করব, অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে কিন্তু তোমরা পিডিএফগুলোকে পাবে, পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে এবং সেখানে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলো কিন্তু দেওয়া থাকবে এই পেইড কোর্সের মধ্যে। তো চলো আমরা এখন এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে প্রথমে রয়েছে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 14টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 14 = 14। কয়ের দেখা আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান জেন্দাবেস্তা, ঋগ্বেদ না মহাভারত? তো আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হচ্ছে ঋগ্বেদ। কয়ের দেখা প্রশ্ন, ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান, রাজ্যের প্রধান, সমাজের প্রধান? তো ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। গয়ের দেখা প্রশ্ন, যুদ্ধবন্দী দাসরাই মূলত ছিল ক্ষত্রিয়, শূদ্র না বৈশ্য? তো যুদ্ধবন্দী দাসরাই ছিল মূলত শূদ্র। ঘরের দেখা সব থেকে বেশি শক্তিশালী মহাজন পদ ছিল অবন্তী, বৎস, মগধ? তো সব থেকে বেশি শক্তিশালী মহাজন পদ ছিল মগধ। উঙ্গর দাগে বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল পালি, সংস্কৃত না পালি, প্রাকৃত না সংস্কৃত? তো বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল হচ্ছে পালি। চয়ের দাগে কনিষ্ক শকাব্দ প্রচলন করেন 80 খ্রিস্টাব্দে, 100 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে? তো কনিষ্ক শকাব্দ এটা চালু করেন 78 খ্রিস্টাব্দে। ছয়ের দাগে সকারি বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, সমুদ্রগুপ্তকে? তো সকারি বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। মুড়িগজা থেকে সুদর্শন হ্রদ বানানো হয়েছিল কাথিয়াওয়াড়ে, দিল্লিতে, তাম্রলিপ্তে? তো সুদর্শন হ্রদ এটা বানানো হয়েছিল কাথিয়াওয়াড়ে। এরপর হচ্ছে সুয়ানজাং ইন্তুকে বলেছেন ঠান্ডার দেশ, গরমের দেশ না বসন্তের দেশ? তো জাং ইন্তুকে বলেছিল গরমের দেশ। এরপর হচ্ছে অষ্টাধ্যায়ী রচনা করেন পাণিনি, কৌটিল্য, পতঞ্জলি? তো অষ্টাধ্যায়ী কে রচনা করেন? উত্তর হচ্ছে পাণিনি। নেক্সট হচ্ছে টয়ের দাগে মুদ্রা রাক্ষস নাটক লিখেছেন মেগাস্থিনিস, বিষ্ণু শর্মা, বিশাখ দত্ত? তো মুদ্রা রাক্ষস এই নাটকটি লিখেছেন বিশাখ দত্ত। ছয়ের দাগে মথুরা রীতির ভাস্কর্যে বেশি ব্যবহার হতো লাল চুনাপাথর, সাদা পাথর, কালো পাথর? তো মথুরা রীতির ভাস্কর্যে বেশি ব্যবহার হতো লাল চুনাপাথর। নালন্দা মহাবিহারের পণ্ডিত ছিলেন বুদ্ধদেব, শিলভদ্র, কুমারজীব? নালন্দা মহাবিহারের পণ্ডিত ছিলেন শিলভদ্র। কোঙ্কণ উপকূলে বিখ্যাত বন্দর ছিল কল্যাণ। এরপর হচ্ছে তাম্রলিপ্ত না ভৃগু কচ্ছ? তো কোঙ্কণ উপকূলের প্রধান বিখ্যাত বন্দর ছিল কল্যাণ। 2 থেকে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এখানেও 14টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। পরের দাগে একটি বাক্যে উত্তর দান। নাম্বার 1-এ বলা হচ্ছে জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? তো অথর্ববেদে পাওয়া যায়। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে নব্য ধর্ম কি? ব্রাহ্মণ ধর্ম বিরোধী নতুন ধর্ম মতগুলিকে বলা হয় নব্য ধর্ম বা নতুন ধর্ম, যেমন হচ্ছে বৌদ্ধ ধর্ম। 3 নম্বর ফাসিয়ান কার আমলে ভারতে আসেন? তো ফাসিয়ান হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। 4 নম্বর থেকে মথুরা শিল্পের বিষয়বস্তু কি? তো বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম এটা হচ্ছে মথুরা শিল্পের বিষয়বস্তু। পরেরটা হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা কার রচনা? এটা হচ্ছে বরাহ মিহিরের রচনা। মেগাস্থিনিস কার দূত ছিলেন? তো মেগাস্থিনিস গ্রিক শাসক সেলিউকাসের দূত ছিলেন। পরের দেখা শূন্যস্থান পূরণ করতে হবে। নিষ্ক হলো ড্যাশ? তো নিষ্ক হচ্ছে মুদ্রা। এরপর বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাজানে বিভক্ত হয় ড্যাশ বৌদ্ধ সঙ্গীতে? এটা হচ্ছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে। পরেরটা হচ্ছে সম্রাট অশোকের রাজধানী ছিল ড্যাশ? সম্রাট অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। এরপর মহাভারতের রচয়িতা হলো ড্যাশ? মহাভারতের রচয়িতা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। গয়ের দাগে বেমানান শব্দটি খুঁজে বের করো। চন্দ্রগুপ্ত মৌর্য, সেলিউকাস, বিন্দুসার, অশোক? এখানে সেলিউকাস এটা হবে বেমানান শব্দ। বিদ্যালয়, ছাত্র, মহাবিহার, গুরুকুল? এখানে হচ্ছে ছাত্র এটা হবে বেমানান শব্দ। এরপর ঠিক না ভুল সেটা লিখতে হবে। রামায়ণের সাত্বিক কাণ্ড এটা ঠিক হবে।
পরেরটা দেখো, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন অশোক ঘোষ, এটা হবে ভুল। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এখানে 2 নম্বর করে, 6টি প্রশ্নের জন্য দেওয়া আছে কত, 6 দুগুণে 12 নম্বর। কয়ের দিকে সাম্রাজ্য কাকে বলে অথবা রেশম পথ বলতে কি বোঝো? তো সাম্রাজ্য বলতে এক বিশাল এলাকাকে বোঝায়, যে এলাকা কোনো একজন শাসকের অধীনে থাকে এবং বহু মানুষ বাস করে। আর রেশম পথ কি না, চীনের রেশম রোমে রপ্তানির জন্য চীন ও রোমের মধ্যে চীন রোম রেশম পথ গড়ে ওঠে, এই পথই রেশম পথ নামে পরিচিত। ক্ষয়ের দিকে আর্য সত্য কি অথবা মধ্যপন্থা নীতি কি? তো বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ তার শিষ্যদের দুঃখের কারণ কি, কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, এই প্রশ্নগুলির উত্তরে 4টি উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য, তাই এই 4টি উপদেশ একসঙ্গে চতুরার্য সত্য নামে পরিচিত। মধ্যপন্থা কিনা, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের মতে কেবল কঠোর তপস্যাই নির্বাণ লাভের উপায় নয়, আবার চরম ভোগবিলাসের মধ্যে দিয়েও নির্বাণ বা মুক্তির খোঁজ পাওয়া যায় না। তিনি মুক্তির জন্য এই দুইয়ের মাঝামাঝি একটি পথের সন্ধান দেন, এটাই মধ্যপন্থা বা মধ্যম প্রতিপদা নামে পরিচিত। ওকে, এখানে তোমাদের 2টি করে প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি তোমাদের পরীক্ষা লিখতে হবে। এখানে আমরা প্রশ্নের সমস্ত উত্তরগুলোই করে দিচ্ছি, তোমরা সবগুলো ভালোভাবে কিন্তু পড়ে রাখবে। দেখো, গয়ের দেখা হচ্ছে মিশরকে নীলনদের দান বলা হয় কেন, অথবা ভারতীয় উপমহাদেশে কিভাবে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে? তো মিশর নীলনদের নিম্ন অববাহিকায় অবস্থিত একটি দেশ। মরু প্রকৃতির জলবায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই অল্প। মিশরের পশ্চিমে সাহারা মরুভূমি, কিন্তু দেশের মধ্যে দিয়ে নীলনদ প্রবাহিত হওয়ায় মিশর সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হতে পারেনি, তাই মিশরকে নীলনদের দান বলা হয়। এরপর অথবাদী যেটা রয়েছে, যে ভারতীয় উপমহাদেশে প্রথমে জনপদগুলি কয়েকটি বড় রাজ্য হিসাবে মহাজনপদে পরিণত হয়। এর মধ্যে সবথেকে শক্তিশালী মহাজনপদ মগধকে ঘিরে গড়ে ওঠে সাম্রাজ্য। এইভাবে ভারতীয় উপমহাদেশে সাম্রাজ্য তৈরি হয়। ঘরের দাগে স্ত্রীধন কি অথবা অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? তো স্ত্রীধন হচ্ছে গুপ্ত ও গুপ্তধর কালে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার রীতি ছিল। বিয়ের সময় মেয়েরা যৌতুক হিসাবে কিছু সম্পদ পেতেন, যেগুলিতে কেবল তাদেরই অধিকার ছিল। এই সম্পদকে বলা হয় স্ত্রীধন। অগ্রহার ব্যবস্থা কিনা, গুপ্ত ও গুপ্তধর কালে বৌদ্ধ বিহার বা অন্যান্য মন্দির বা ব্রাহ্মণকে যে নিষ্কর জমি দান করা হতো তা অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত। পঙ্গর দাগে চতুরাশ্রম প্রথা কি অথবা মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে কেন? পরবর্তী বৈদিক যুগে মানুষের জীবনযাপনের চারটি ভাগ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। এগুলিকে একসঙ্গে বলা হতো চতুরাশ্রম। এরপর অথবা দিয়ে ভারতের 2 অমর মহাকাব্যের অন্যতম হলো মহাভারত। প্রাচীন ভারতীয় ঋষিদের ধারণা ছিল যে মহাভারতের চর্চা করলে বেদ পাঠের মতোই সুফল পাওয়া যাবে, তাই মহাভারতকে বলা হয়েছে পঞ্চম বেদ। দেখে তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন অথবা গান্ধার শিল্পরীতি কি? তো খ্রিস্টীয় 300 অব্দের পরবর্তীকালে দক্ষিণ ভারতে তামিল ভাষায় সাহিত্য রচনা শুরু হয়। জানা যায় যে মাদুরাই নগরীতে 3টি সাহিত্য সম্মেলন হয়েছিল, যা সঙ্গম নামে পরিচিত। এই সঙ্গমগুলিতে তামিল সাহিত্য ঐক্যবদ্ধ রূপ পায় বলে তা সঙ্গম সাহিত্য নামে পরিচিত। এরপর দেখো, গান্ধার শিল্পরীতি কিনা, শক কুষাণ আমলের এক বিখ্যাত শিল্পরীতি ছিল গান্ধার শিল্পরীতি। বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্মের নানা বিষয় ছিল এই শিল্পের মূল কথা। এই ভাস্কর্য শিল্পে গ্রিক ও রোমান প্রভাব দেখা যায়। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্য উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে 5টির উত্তর লিখতে হবে। 3-5 15 নম্বর। কয়ের দেখা হচ্ছে মৌর্য সেনাবাহিনীর পরিচয় দেয় অথবা অজন্তা গুহাচিত্রের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তো মৌর্য সেনাবাহিনী সম্পর্কে আমরা লিখছি। দেখো, বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য মৌর্যদের সেনাবাহিনীর দরকার ছিল, তবে মৌর্য সেনাবাহিনীতে চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিল সম্রাট নিজে। এই সেনাবাহিনী গঠিত হয়েছিল ঘোড়া, রথ, হাতি, নৌকা এবং পদাতিকদের নিয়ে। এরপর অজন্তা গুহাচিত্রের বৈশিষ্ট্য কিনা, অজন্তা গুহাচিত্রের বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর অজন্তা চিত্রকলার বিভিন্ন গাছগাছরা, পাথর ও মাটি দিয়ে তৈরি রং অর্থাৎ প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছিল।
2 নম্বর, এই গুহাচিত্রের বিষয়বস্তু ছিল বুদ্ধ ও বুদ্ধের পুনর্জীবনের নানা দৃশ্য, জাতকের কাহিনী, সেকালের সমাজের নানা কথা, এইগুলো। 3 নম্বর, অজন্তা চিত্রকলা ভারতীয় তথা পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকলার মধ্যে অন্যতম। পরের দিকে গুপ্তধর কালে মেয়েদের সামাজিক অবস্থা কেমন ছিল অথবা কুষাণ আমলের অর্থনীতিতে কি কি নতুন দিক দেখা গিয়েছিল। তো গুপ্ত ও গুপ্তধর কালে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। তারা বিয়ের সময় পাওয়া উপহার বা স্ত্রীধন নিজেদের মতো করে ব্যবহার করতে পারতেন, তবে এ সময় পরিবারের প্রধান ছিলেন বাবা। নেক্সট হচ্ছে কুষাণ আমলের অর্থনীতি কেমন ছিল। কুষাণ আমলের অর্থনীতি ছিল নিম্নরূপ। 1 নম্বর, কৃষিকাজ। এ সময় উত্তর ভারতে কৃষিকাজে ছিল মানুষের প্রধান জীবিকা, তবে এই পর্বে দক্ষিণ ভারতে কৃষিকাজ ছড়িয়ে পরে দাক্ষিণাত্যের কালো মাটি কার্পাস চাষের ক্ষেত্রে বিশেষ উপযোগী ছিল। তেমনি কেরালায় গোলমরিচের ফলন হতো। উৎপন্ন ফসলের মধ্যে ধান, গম, যব, আখ, কার্পাস প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। 2 নম্বর, বাণিজ্য। কুষাণ আমলে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে এবং বাইরে বাণিজ্যিক ক্রিয়াকলাপ চলত। বাণিজ্যের ক্ষেত্রে জলপথ ও স্থলপথের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিদেশের বাজারে ভারতীয় উপমহাদেশের মসলিন ও অন্যান্য কাপড়ের চাহিদা ছিল। ওকে, গয়ের দিকে টিকা লিখতে হবে। হীনযান ও মহাযান সম্পর্কে অথবা বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয়। তো বৌদ্ধ ধর্মে যারা মূর্তি পূজা করতেন তাদের মহাযান বলা হয়, কিন্তু পুরনো মতের বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মূর্তি পুজোর ঘোর বিরোধী ছিলেন। এরাই বৌদ্ধ ধর্মে হীনযান নামে পরিচিত ছিল। ঠিক আছে, এরপর হচ্ছে অথবাদী, যেটা বলা হয়েছে বৈদিক শিক্ষা ব্যবস্থায় ছাত্রকে গুরুগৃহে গিয়ে পড়াশোনা করতে হতো। এই ক্ষেত্রে বৈদিক শিক্ষা ছিল ব্যক্তিগত, অর্থাৎ গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক, তাই এই শিক্ষা ব্যবস্থাকে বলা হতো গুরুকুল শিক্ষা ব্যবস্থা। এরপর ঘরের দিকে জাতকের গল্পগুলির কি বৈশিষ্ট্য ছিল অথবা মৌর্য আমলের কর ব্যবস্থা কেমন ছিল। তো দেখো, জাতকের গল্পর বৈশিষ্ট্য কী ছিল না, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক বা ত্রিপিটক এ জাতক নামে বেশ কয়েকটি গল্প আছে। এগুলি বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী বলে বৌদ্ধরা মনে করেন। এই গল্পগুলি লেখা হয়েছে পালি ভাষায় এবং গল্পের চরিত্রে মানুষের পাশাপাশি পশু পাখিরা উঠে এসেছে। এগুলি থেকে সমকালীন সমাজের নানা তথ্য পাওয়া যায়। মৌর্য আমলের কর ব্যবস্থা সম্পর্কে লিখছি আমরা। মৌর্য আমলে একটি বিশাল সাম্রাজ্যের খরচ চালানোর জন্য কর ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছিল। এই সময় নানাভাবে সম্রাটরা প্রজাদের কাছ থেকে কর আদায় করতেন। যেমন হচ্ছে রাজস্ব করের উৎস। কৃষি থেকেই মৌর্য আমলে বেশিরভাগ কর আদায় করা হতো। কৃষকদের উৎপন্ন ফসলের 1/6 ভাগ রাজস্ব দিতে হতো। বলি ও ভাগ। মৌর্য আমলে 2 ধরনের ভূমি রাজস্বের প্রচলন ছিল, তা হলো বলি ও ভাগ। অন্যান্য কর বলি ও ভাগ ছাড়া কারিগর, বণিক ও ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায় করা হতো। এরপর কর ছাড়ের সুযোগ। অনেক সময় বিশেষ পরিস্থিতিতে কর ছাড় দেওয়া হতো, যেমন সম্রাট অশোক বুদ্ধের জন্মস্থান লুম্বিনী গ্রামে প্রজাদের বলি কর থেকে অব্যাহতি দিয়েছিলেন। উমরদাগে কলিঙ্গ যুদ্ধ অশোকের জীবনে কিরূপ প্রভাব ফেলেছিল অথবা গুপ্ত আমলের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল। তো কলিঙ্গ যুদ্ধে ভয়াবহতার ফলে অশোকের মনের পরিবর্তন ঘটে। এরপর থেকে তিনি প্রজাদের ঐক্যবদ্ধ করতে থাকেন। এই যুদ্ধের পর অশোক অন্য কোনো যুদ্ধ করেননি, বরং বৌদ্ধ ধর্মের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। এরপর গুপ্ত আমলের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে লিখছি। দেখো, গুপ্ত আমলে সোনা ও রূপোর মুদ্রা ব্যাপক প্রচলন ছিল। এ সময় সোনার মুদ্রাকে বলা হতো দিনার ও সুবর্ণ আর রূপোর মুদ্রাকে বলা হতো রূপক। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রূপোর মুদ্রার প্রচলন করেন। এই সময় তামার মুদ্রারও প্রচলন ছিল। এবার 5 নম্বর দেখে নিজের প্রশ্নগুলির 8-10টি বাক্য উত্তর দাও। এখানে প্রশ্নের মান 5 নম্বর করে এবং 3টির উত্তর লিখতে হবে। 3-5 15 নম্বর। কয়ের দেখা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা ষোড়শ মহাজন পদগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। তো চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে আমরা লিখছি। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট। তিনি নানা উপায়ে মৌর্য সাম্রাজ্যের বিস্তার ঘটান। প্রথম হচ্ছে নন্দ রাজাদের বিরুদ্ধে অভিযান।
চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য বা কৌটিল্যের সহায়তায় শেষ নন্দ রাজা ধননন্দকে পরাজিত করে মগধে মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন। নন্দদের সময় উত্তর ভারতে মগধের যে ক্ষমতা ছড়িয়ে পড়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য সেই ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলেন। এরপর সেলুকাসের নিকেটরের বিরুদ্ধে যুদ্ধ। সিন্ধু উপত্যকার দখলদারি নিয়ে গ্রিক শক্তির সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের সংঘাত বাধে। তবে পরে এই অঞ্চলের শাসক আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটরের সঙ্গে এক চুক্তির মাধ্যমে সব বিবাদ মিটে যায়। এর ফলে তার সাম্রাজ্যের আরও বিস্তৃতি ঘটে। এরপর দেখো ষোড়শ মহাজনপদ সম্পর্কে আমরা লিখছি। প্রথমে নিলাম ভূমিকা। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উপমহাদেশে যে 16টি মহাজনপদের অস্তিত্ব দেখা যায় সেগুলিকে একসাথে বলা হয় ষোড়শ মহাজনপদ। জৈন ও বৌদ্ধ সাহিত্যে এই মহাজনপদগুলির আলোচনা পাওয়া যায়। ঠিক আছে, তো এরপর আমরা লিখছি দেখো উপাদান। মূলত বৌদ্ধ গ্রন্থ আঙ্গুত্তরণিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে ষোড়শ মহাজনপদগুলির কথা জানা যায়। এরপর লিখছি ষোড়শ মহাজনপদ। 16টি মহাজনপদ হচ্ছে, পদগুলোর নাম কি? কাশী, কোশল, অঙ্গ, মগধ, বৃজ্জি বা বজ্জি, মল্ল বা মালব, চেদি, বশ, কুরু, এরপর হচ্ছে পাঞ্চাল, বৎস, সুরসেন, অবন্তী, গান্ধার, কম্বোজ এবং অসমক। এই হচ্ছে 16টি মহাজনপদ। মহাজনপদগুলির মধ্যে বিরোধ লেগেই থাকতো। একে অন্যের রাজ্য জয় করে তারা তাদের রাজ্যের সীমানা বৃদ্ধি করতে চাইত। এরপর উপসংহার দিয়ে লিখছি পরবর্তীকালে 16টি মহাজনপদের মধ্যে কোশল, অবন্তী, মগধ ও বশ এই 4টি মহাজনপদ বিশেষ শক্তিশালী হয়ে ওঠে। অবশেষে মগধকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য তৈরি হয়। পরের দাগে হচ্ছে মেগালিথ সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা টিকা লিখতে হবে তক্ষশিলা মহাবিহার সম্পর্কে। তো প্রথমে আমরা লিখছি মেগালিথ সম্পর্কে। দেখো, মেগালিথ বলতে বড় পাথরের সমাধিকে বোঝায়। মেগালিথ ভারতীয় উপমহাদেশে লোহা ব্যবহারের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। তো মেগালিথের বিভিন্ন ধরন। মেগালিথ বা পাথরের সমাধির নানা রকম ফের দেখা যায়। কোনো স্থানে মেগালিথকে আকাশের দিকে তাকিয়ে থাকা বড় পাথর বলে মনে হয়, আবার কোথাও বা অনেকগুলি পাথর বৃত্তাকারে ঘিরে সমাধি চিহ্নিত করা হতো, আবার কোথাও একটি বড় পাথর দিয়ে ঢেকে দেওয়া হতো অনেকগুলি ছোট ছোট পাথর, কোথাও বা গুহার ভেতর এই সমাধি দেখা যায়। নেক্সট, মেগালিথ কেন্দ্র। ভারতীয় উপমহাদেশে যে সকল মেগালিথ কেন্দ্র আবিষ্কৃত হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কাশ্মীরের বুরজাহোম, রাজস্থানের ভরতপুর এবং মহারাষ্ট্রের ইমামগাঁও। নেক্সট হচ্ছে প্রাপ্ত নিদর্শন সমূহ। এই মেগালিথ সমাধিগুলির মধ্য থেকে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহারের জিনিসপত্র পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কালো ও লাল মাটির বাসন, পাথর, পোড়ামাটির জিনিসপত্র ইত্যাদি। পোড়ামাটির তৈরি জিনিসপত্র যেমন লোহা, সোনা, রৌপ্য ও ব্রোঞ্জের জিনিসপত্র এগুলো। এছাড়া পাওয়া গেছে ঘোড়া ও অন্যান্য জীবজন্তুর হাড়, মাছের কাঁটা প্রভৃতি। তক্ষশিলা মহাবিহার সম্পর্কে আমরা লিখছি। দেখো, এরপর যে কোনো একটি তোমাদের লিখতে হবে। তো প্রাচীন ভারতে তক্ষশিলা ছিল গান্ধার মহাজনপদের রাজধানী, আর এখানেই অবস্থিত ছিল সেকালের বিখ্যাত প্রতিষ্ঠান তক্ষশিলা মহাবিহার। শিক্ষার গতি প্রকৃতি। দেশের নানা এলাকা থেকে ছাত্ররা উচ্চ শিক্ষার জন্য তক্ষশিলায় আসত। 16 থেকে 20 বছরের ছাত্ররা সেখানে ভর্তি হতে পারত এবং মোটামুটি 8 বছর ধরে লেখাপড়া চলত। ভর্তির ক্ষেত্রে ছাত্রদের যোগ্যতার উপর গুরুত্ব দেওয়া হতো। নেক্সট হচ্ছে পাঠ্য বিষয়। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয় পড়ানো হতো সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল চতুর্বেদ, ইতিহাস, পুরাণ, দর্শন, চিকিৎসাবিদ্যা, হিসাব শাস্ত্র, যুদ্ধবিদ্যা ইত্যাদি। ওকে, এরপর দেখো পৃষ্ঠপোষকতা। তক্ষশিলা মহাবিহার চালানোর জন্য রাজা ও ব্যবসায়ীরা টাকা পয়সা এবং জমি দান করতেন। পরীক্ষা ব্যবস্থা। তক্ষশিলায় মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান যাচাই করা হতো। এরপর বিখ্যাত শিক্ষার্থী। এই মহাবিহারের কয়েকজন বিখ্যাত শিক্ষার্থী ছিলেন পাণিনি, জীবক, এরপর হচ্ছে চাণক্য প্রমুখ। গয়ের দিকে প্রাচীন ভারতীয় গিরিপথগুলির কি
গুরুত্ব ছিল অথবা হর্ষচরিত কার লেখা হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে শাসন ব্যবস্থা সংক্ষেপে লিখুন। তো দেখো প্রাচীন ভারতীয় গিরিপথ সম্পর্কে আমরা লিখছি প্রথমে। প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল গিরিপথ। গিরিপথগুলির গুরুত্ব ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমের গিরিপথগুলির মধ্যেই পশ্চিম ও মধ্য এশিয়ার সঙ্গে ভারতীয় উপমহাদেশের যোগাযোগ হতো। অন্যদিকে হিমালয় পর্বতমালা গিরিপথ দিয়ে চীন ও তিব্বতের সঙ্গে যোগাযোগ বজায় ছিল। তবে উত্তর পশ্চিমের গিরিপথ দিয়েই বিভিন্ন বিদেশি রাজনৈতিক শক্তি উপমহাদেশে এসে ক্ষমতা কায়েম করেছিল। তাদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানও হয়েছে। অথবাদি যেটা রয়েছে হর্ষবর্ধনের হর্ষচরিত হচ্ছে বাণভট্টের লেখা। এরপর দেখো হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা লিখছি। প্রাদেশিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে হর্ষবর্ধন নানাভাবে গুপ্ত শাসন ব্যবস্থারই অনুকরণ করেছিলেন। তাকে প্রাদেশিক শাসনের ক্ষেত্রে সাহায্য করত মন্ত্রীদের নিয়ে গড়ে ওঠা একটি পরিষদ। আবার পূর্ববর্তী প্রদেশগুলি শাসন করত সামন্ত রাজা বা রাজার কোনো প্রতিনিধি। এ সময় প্রতিটি প্রদেশ বা ভুক্ত কতকগুলি বিষয় বা জেলায় বিভক্ত ছিল এবং প্রাদেশিক শাসন ব্যবস্থায় সবার নিচে ছিল গ্রামের শাসন ব্যবস্থা। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার তোমাদের 2025 সালের একটি ইতিহাস বিষয়ের বা হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারে সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এটা আমরা 3 নম্বর সেট তোমাদের এখানে দিলাম। এর আগে আরও 2টি সেট দেওয়া হয়েছে, তো প্রতিটা সেট তোমরা প্র্যাকটিস করবে ভালোভাবে। আরও 2টি সেট তোমাদের দেওয়া হবে, টোটাল 5টি সেট দেবো। তো 5টি সেটের প্রশ্নোত্তর যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও, তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু সব প্রশ্ন দেখবে পরীক্ষায় কমন পাচ্ছ। তবে যে কোনো একটি সেট যদি তোমরা পড়ে রাখো সেখান থেকে কিন্তু সব প্রশ্ন তোমরা কমন পাবে না, ঠিক আছে। সুতরাং সমস্ত সেটগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি এই প্রতিটা সেটের প্রশ্নোত্তরের PDF ফাইল তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যেই এর PDFগুলো থাকবে। PDFগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। সেই সঙ্গে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলো এই পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।